Hi chumps, what's up? Your English Don is here. Ask me any question if you dare to. Today I'm gonna solve the question of B unit of Dhaka University. Let's go. এক নম্বর প্রশ্নটা দেখুন, এখানে বলছে the accident not only dash his leg but also his joints. বলছে অ্যাক্সিডেন্টটা not only dash his legs but also dash his joints. তাহলে আমরা এটার অপশনগুলো দেখি। বলেছে যে তার পাই ভাঙে নাই অ্যাক্সিডেন্টে, তার জয়েন্টগুলো সেগুলো কি হয়েছে, এখানে বলেছে ডিসলোকেট হয়েছে। প্রথম অপশনটা আমরা মিলিয়ে দেখি। দি অ্যাক্সিডেন্ট নট অনলি ব্রেকস, প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছে, অ্যাক্সিডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই হিসাবে এই উত্তরটা আমরা নিতে পারি। হিজ লেগ বাট অলসো, তাহলে এখানে ডিসলোকেটস হওয়ার কথা ছিল, সেটা হয় নাই, তার মানে এই উত্তরটা আমরা নিতে পারছি না, হবে না। বি নাম্বারটা দেখুন, দি অ্যাক্সিডেন্ট নট অনলি ব্রোক হিজ লেগ, অ্যাক্সিডেন্টে শুধুমাত্র তার পাই ভাঙেনি, বাট অলসো ডিসলোকেটেড হিজ জয়েন্টস, তাহলে দুটোই পাস্ট টেন্স এটা হতে পারে। আর এটা প্রাসঙ্গিকও, অ্যাক্সিডেন্ট তো আগেই হয়ে গেছে, তার মানে এটা পাস্ট টেন্সই হবে, এটা প্রেজেন্টে হবে না। পরের অপশনটা দেখুন, এখানে বলেছে ব্রোক আর এখানে বলেছে ডিসলোকেটিং। এখন ডিসলোকেটিং তো একা একা বুঝতে পারবে না, যদি একা বসে তাহলে এটা আপনার এর আগে অক্সিলারি ভার্বের দরকার ছিল, সেটা এখানে নাই, তার মানে এটা হচ্ছে না। পরেরটা দেখুন, এখানে বলেছে ব্রেকিং আর ডিসলোকেটিং, এখানে তাহলে অক্সিলারি ভার্ব থাকা দরকার ছিল, তার মানে এখানে উত্তরটা হবে বি, দি অ্যাক্সিডেন্ট নট অনলি ব্রোক হিজ লেগ বাট অলসো dislocated his joints. দুই নম্বর কোয়েশ্চেনটা দেখুন, you should not dash at strangers that way, তার মানে you should not dash, অপশন দেখি আমরা, বলেছি you should not, ধরা যাক stare, stare মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, you should not stare at strangers that way, মানে স্ট্রেঞ্জারের দিকে এক দৃষ্টিতে তোমার তাকিয়ে থাকা উচিত না, তার মানে স্টেয়ার, এই উত্তরটা আমরা চাইলে নিতে পারি। পরে বলেছে গ্ল্যান্স, গ্ল্যান্স মানে হলো এক নজর, মানে এক পলক তাকালাম এরপরে আর তাকালাম না। ইউ শুড নট গ্ল্যান্স অ্যাট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে, এইটা থেকে প্রথমটা ভালো। পরে বলেছে যে ইউ শুড নট সি, তোমার দেখা উচিত না, অ্যাট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে, ওভাবে করে স্ট্রেঞ্জারকে দেখা উচিত না। ইউ শুড নট অবজার্ভ অ্যাট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে, অবজার্ভ মানে হলো, মানে অবজার্ভ করা মানে হলো পর্যবেক্ষণ করা, মানে কোথায় যাচ্ছে কি করছে এগুলো দেখা, তাহলে স্টেয়ার মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা সেটা অনুচিত, তার মানে উত্তরটা হবে হলো এই নাম্বার। তিন নম্বর প্রশ্নটা দেখুন, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট ড্যাশ দ্য বুক, প্রথমটা বলেছে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই রেড দ্য বুক, এটা পাস্ট টেন্স, এটাও বলেছে পাস্ট টেন্স। যখন দুটো কাজ হয় পাস্ট টেন্সে, যেই কাজটা অধিকতর আগে হয় সেটা হয় পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয় সেটা হয় পাস্ট সিম্পল, তাহলে এখানে দুটো পাস্ট সিম্পল আমরা নিতে পারবো না। বি নাম্বারটাতে বলেছে আই ওয়াজ রিডিং, মানে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই ওয়াজ রিডিং দ্য বুক, এটা ছিল প্রথমবার যখন আমি বইটা পড়ছিলাম, তার মানে এটাও যাচ্ছে না। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই হ্যাড রেড দ্য বুক, এটা হবে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটা ছিল প্রথমবার, দ্যাট আই হ্যাড রেড দ্য বুক মানে আমি বইটা পড়েছিলাম, অর্থাৎ বই পড়ার কাজটা হয়েছিল আগে, সেজন্য এটা হবে পাস্ট পারফেক্ট। আর ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এই কথাটা বলছে এটা হলো পাস্ট সিম্পল, কারণ বই যদি আগে না পড়তো তাহলে তো কথাটা বলতে পারতো না, সুতরাং এখানে এই উত্তরটা হবে। আর এখানে বলেছে আই হ্যাভ রেড, এটা হবে না, আই হ্যাভ রেড না হওয়ার কারণ হলো এখানে পাস্ট টেন্স, পরে আবার প্রেজেন্ট টেন্স কী করে আসবে, সুতরাং উত্তরটা হবে আই হ্যাড রেড। চার নম্বর প্রশ্নটা দেখুন, আই ডোন্ট মাইন্ড ড্যাশ নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু, বলেছে আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করি না, ড্যাশ নেগেটিভ ফিডব্যাক, অর্থাৎ যদি কোনো নেগেটিভ ফিডব্যাক আসে, তার মানে আই ডোন্ট মাইন্ড, এখানে বলেছে অ্যাকসেপ্ট, মানে আমি নেগেটিভ ফিডব্যাক অ্যাকসেপ্ট করতে কোনো কিছু মনে করি না, ইফ ইট ইজ ট্রু, তাহলে এখানে অপশন কোনটা হবে, এখানে বলেছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টিং, তারপর টু অ্যাকসেপ্ট আর হলো অব অ্যাকসেপ্টিং। আমরা জানি রাইট ফর্ম অফ ভার্বে একটা রুল আছে, সেটা হচ্ছে, এটা আপনাদের মুখস্থ করতে হবে, সেটা হলো মাইন্ড ওয়ার্থ উইদাউট পাস্ট ক্যানট হেল্প কুড নট হেল্প উইথ এ ভিউ টু লুক ফর টু গেট ইউজ টু,
এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এখানে আছে মাইন্ড, এরপরে যে ভার্বটা হবে তার সাথে আইএনজি হবে। অর্থাৎ আমাদের এখানে মাইন্ডের পরে এখানে হবে হলো অ্যাকসেপ্টিং। আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়েশ্চেনগুলো বিভিন্ন ভেরিয়েশন থেকে নেওয়া হচ্ছে। তারপর টেন্স থেকে প্রশ্ন করা হলো, এখন আবার রাইট ফর্ম ভার্ব থেকে প্রশ্ন করা হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্নগুলো এসেছে। 5 নম্বর প্রশ্নটা দেখুন, শি হ্যাজ হ্যাপিলি বিন ম্যারিড ড্যাশ দ্য পোয়েট ফর দ্য লাস্ট 10 years। বলেছে তার বিয়ে হয়েছে কবির সাথে লাস্ট 10 years, মানে তারা শেষ 10 বছর যাবৎ সংসার করছে। তাহলে এটা প্রেপোজিশনের ব্যাপার, উইথ, বাই, টু আর হচ্ছে ইনটু। এইটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ম্যারিডের পরে আপনাকে টু ব্যবহার করতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। এই বাক্যটাতে আরেকটু দেখতে পারেন, এখানে দেখুন হ্যাপিলি, এটা হচ্ছে একটি অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা বসেছে অক্সিলারি ভার্বের পরে। এখন এখানে অক্সিলিয়ারি আছে হলো দুইটা, একটা হলো আপনার হ্যাজ আর একটা হলো বিন। তো যদি দুইটা বা তিনটা অক্সিলিয়ারি থাকে তাহলে প্রথম অক্সিলিয়ারি ভার্বের পরে আপনাকে মেইন ভার্বটা ব্যবহার করতে হবে। তো যাই হোক, এখানে এটা মুখস্থ প্রেপোজিশন, সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ম্যারিডের পরে আপনাকে টু দিতে হবে। এটা আসলে বোঝানোর কিছু নেই, মুখস্থ করতে হবে। এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আরও অনেক আছে, সেগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। 6 নম্বর প্রশ্নটা দেখুন, রাইট দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। বলেছে মাই গ্র্যান্ডফাদার সেড, আমার গ্র্যান্ডফাদার বলেছিলেন আই উইল হ্যাভ আ গ্লাস অফ মিল্ক অ্যাট নাইট, মানে আমি রাতের বেলায় এক গ্লাস দুধ পান করব। তাহলে বলেছে মাই গ্র্যান্ডফাদার সেড, আমার গ্র্যান্ডফাদার বলেছে, দ্যাট ঠিকই আছে, হি উইল, এখানে বলেছে আই উইল, আই হয়ে গেল হি, ন্যারেশনের নিয়ম অনুযায়ী এখানে উড হওয়ার কথা, বাট এখানে বলেছে উইল, তার মানে এই আনসারটা আমরা নিতে পারছি না। পরেরটাতে যাই, মাই গ্র্যান্ডফাদার টোল্ড। এখন সেড কোথায় হয় আর টোল্ড কোথায় হয়? এখানে সেড বলেছে, এরপরে অবজেক্ট নাই, তার মানে এখানে আমরা টোল্ড ব্যবহার করতে পারবো না। অর্থাৎ অবজেক্ট না থাকলে সেড হয়, অবজেক্ট থাকলে টোল্ড হয়। এখানে যেহেতু অবজেক্ট নাই তাই এখানে টোল্ড ব্যবহার করা যাবে না। আর পরেরটুকু না দেখলেও হয়, আর দেখলেও এখানে আছে উইল, এখানে ব্যবহার করেছে ক্যান, তার মানে উইলের পরিবর্তে ক্যান ব্যবহার করা যায় না, এখানেও ভুল আর এখানেও ভুল। আমরা পরের অপশনটাতে যাই, মাই গ্র্যান্ডফাদার সেড দ্যাট, এ পর্যন্ত ঠিকই আছে, হি উড হ্যাভ আ গ্লাস অফ মিল্ক অ্যাট নাইট, তার মানে এইটা ঠিক আছে, কারণ উইলের পরিবর্তে এখানে হবে উড। পরটা বলেছে মাই গ্র্যান্ডফাদার সেড দ্যাট হি মাইট, মানে উইলের পরিবর্তে মাইট ব্যবহার করেছে, এটার কোনো যৌক্তিকতা নাই, তার মানে উত্তর হবে সি নাম্বার, মাই গ্র্যান্ডফাদার সেড দ্যাট হি উড হ্যাভ আ গ্লাস অফ মিল্ক অ্যাট নাইট। 7 নম্বর প্রশ্নটা দেখুন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চলুন আমরা সেন্টেন্সগুলো দেখি। শি ফেল্ট হিউমিলিয়েটেড অ্যাট হার ওন ল্যাক অফ ইনসাইট। শি ফেল্ট, সে অনুভব করেছিল, হিউমিলিয়েটেড মানে সে অপমানিত বোধ করেছিল, অ্যাট হার ওন ল্যাক অফ ইনসাইট, ইনসাইট মানে জ্ঞান, তার নিজের জ্ঞানের ঘাটতি দেখে সে নিজেই অপমানিত বোধ করেছিল। তাহলে বাক্যটা সঠিক আছে। পরেরটা দেখুন, শি ফিল হিউমিলিয়েটেড, এখানে ফিলস হতো, কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হবে, আর এটা পাস্ট টেন্সে আছে, তাহলে ফেল্ট ঠিক আছে, আর প্রেজেন্টে এখানে এটা হবে না। পরেরটাতে যাই, শি ফিলস হিউমিলিয়েট, এইটা আবার এখানে ভার্ব হয়ে গেল, সুতরাং দুইটা ভার্ব পাশাপাশি বসবে না, এখানে অ্যাডজেক্টিভ দরকার ছিল, কারণ এই ফিল এই শব্দটা হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে। শি ফিলস এই পর্যন্ত ঠিক আছে, হিউমিলিয়েটিং এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। এখন একটা কনফিউশন তৈরি হতে পারে যে প্রথমটাতে অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, তাহলে আমরা হিউমিলিয়েটেড আর হিউমিলিয়েটিং এইটা কোনটা কোন অর্থে ব্যবহার করব? এরকম আরও অনেক এক্সাম্পল দেওয়া যায়, যেমন ধরুন আই এম এক্সাইটেড, মুভি ইজ এক্সাইটিং, আই এম বোর্ড, শি ইজ বোরিং। ওকে, শি ইজ বোরিং মানে পার্সনকে আপনি বলছেন, অথবা বলতে পারেন যে দ্য মুভি ইজ বোরিং, আই এম বোর্ড হতে পারে। তার মানে ব্যক্তি হলে আপনারা কি ব্যবহার করেন? পাস্ট পার্টিসিপল। বস্তু থিং হলে আপনারা ব্যবহার করেন হলো আইএনজি। তবে ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে, বলতে পারি শি ইজ বোরিং, আই এম বোর্ড টকিং উইথ হার, এরকমও হতে পারে। সুতরাং এখানে আমরা আনসারটা নিচ্ছি, শি ফেল্ট হিউমিলিয়েটেড অ্যাট হার ওন ল্যাক অফ ইনসাইট, এই নাম্বারটা। 8 নম্বর প্রশ্নটা দেখুন, চুজ দ্য বেস্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য বাস, প্রথমটা আছে হলো অ্যারাইভড লেট দিস ইভিনিং, মানে বাসটা দেরি করে এসেছিল দিস ইভিনিং।
এখানে দেখুন কন্ট্রাস্টটা হচ্ছে দিস ইভিনিংয়ের সাথে কিন্তু পাস্ট টেন্স যায় না, কারণ দিস ইভিনিং বলেছে এই ইভিনিংয়ে বাসটা দেরি করে এসেছে, এরকম হবে। দেশে ছিল সেটা তো পাস্ট হয়ে গেল, তাহলে দিস এটা হবে না। দ্যাট যদি হতো সেটা হতে পারতো, তার মানে এটা আমরা নিতে পারছি না। এটাও একই জিনিস, এখানে জাস্ট অ্যাডভার্বটার প্লেস চেঞ্জ করেছে, বলেছে যে দ্য বাস অ্যারাইভড দিস ইভিনিং লেট। কম্পারেটিভলি সাউন্ডস গুড এটা, বাট এখানে দিসের জায়গায় দ্যাট হলে আমরা নিতে পারতাম। এখানে বলেছে ওয়াজ অ্যারাইভড, বাসকে আমরা অ্যাক্টিভই কল্পনা করি, যদিও বাসের ড্রাইভার থাকে বা গাড়ির ড্রাইভার থাকে, তথাপিও এগুলোকে আমরা অ্যাক্টিভ কল্পনা করি, কারণ বাস একা একা চলতে পারে না, যদিও এটা ড্রাইভার না চালালে চলতে পারে না, বাট এটাকে আমরা অ্যাক্টিভ কল্পনা করি। সুতরাং এখানে প্যাসিভ এটা হবে না। দ্য বাস ওয়াজ অ্যারাইভড লেট দিস ইভিনিং, এটাও পাস্ট টেন্স ব্যবহার করেছে, হবে না। তাহলে এখানে হবে হলো এটা দ্য বাস হ্যাজ অ্যারাইভড দিস ইভিনিং লেট। আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, এখানে সবগুলোতে দেখুন পাস্ট টেন্স আছে আর একটাই আছে হলো প্রেজেন্ট। এরকম অনেক সময় হয়, তিনটা অপশনই একই রকম থাকে বা একই রকম মিনিং থাকে, একটা ব্যতিক্রম থাকে, ওইটাই আসলে উত্তরটা হয়। যাই হোক, আমরা পরের অপশনটাতে যাই। 9 নম্বর প্রশ্নটা বলেছে বিকজ অব ইটস গ্লোবাল স্টেটাস অ্যান্ড কলোনিয়াল হিস্ট্রি ইংলিশ ইজ অফেন কনসিডার্ড টু হ্যাভ কি মনোপলি। মনোপলি মানে হচ্ছে একচাটিয়া ব্যবসা করা বা একচাটিয়া কোনো কিছুর একটা জোর থাকা, সেটা। আর হিজেমনি বা এটার উচ্চারণটা আপনারা হিগেমনিও করতে পারেন, বাট বহুল প্রচলিত হচ্ছে হিজেমনি, কারণ হিগেমনি এটা উচ্চারণটা খুব কম মানুষই করে। হিজেমনি এই শব্দটা আমরা এই উচ্চারণেই আমাদের দেশে প্রচলিত। হিজেমনি মানে হচ্ছে আধিপত্য, মানে কোনো একটা বিষয় এত পরিমাণে স্ট্রং হয়ে যাওয়া যে অন্য বিষয়গুলোকে সে কন্ট্রোল করতে শুরু করে। আমরা বলতে পারি আধিপত্যবাদ বা শক্তি খাটানো, এরকম। তাহলে English is often considered to have hegemony, মানে এটার একটা আধিপত্য রয়েছে। তাহলে পরের শব্দগুলো দেখি আমরা। স্যাংটিমনি এটা হচ্ছে পবিত্রতা, আর মানে ইংলিশ ভাষার সাথে পবিত্রতার কোনো সম্পর্ক নাই। বাঙালিদের কাছে বা মুসলমানদের কাছে অ্যারাবিক ভাষার একটা পবিত্রতা কাজ করে, কিন্তু এটার সেটা নাই। তারপরে হলো ইকোনমিটি, এটা হলো সমতা বোঝায়। তাহলে ইংলিশ ভাষার সাথে একটা আধিপত্য, একটা হেজেমনি, এটা হলো এই শব্দটা যায়। তার মানে এখানে এই যে আপনার টার্ম বা শব্দের যে মিনিং, এখান থেকে এই কোয়েশ্চেনটা করা হয়েছে। যাই হোক, তাহলে আমরা এখানে উত্তরটা নিচ্ছি হিজেমনি। পরেরটাতে যাই, 10 নম্বর প্রশ্নটা দেখুন। হুইচ অফ দ্য ফলোয়িং ইউসেস অফ দ্য প্রিপোজিশন বাট ইজ কারেক্ট, মানে নিচের কোন শব্দটার মধ্যে বাটটা যথার্থভাবে ব্যবহৃত হয়েছে প্রিপোজিশন হিসেবে। 1 নম্বর উত্তরটা দেখুন, আই এম শিওর নো ওয়ান বাট হি উড ডু সাচ আ থিং, মানে বলেছে আই এম শিওর, আমি নিশ্চিত, নো ওয়ান বাট হি মানে এক্সেপ্ট হি, এখানে বাটের মিনিং এক্সেপ্ট মানে সে ছাড়া, নো ওয়ান উড ডু সাচ এ থিং, নো ওয়ান কেউ এরকম কাজটা করতো না, এক্সেপ্ট হি মানে সেই ধরা যাক দুষ্টু, সেই ডান পিঠে, সেই এই কাজটা করতে পারে। সেজন্য বলছে আই এম শিওর নো ওয়ান কেউ না, বাট হি মানে এক্সেপ্ট হি উড ডু সাচ এ থিং এ ধরনের একটা কাজ করতো, তার মানে এইটা হতে পারে। পরের অপশনগুলো দেখি। হি ডাজ নট সিম টু বি ইন্টারেস্টেড ইন এনিথিং বাট প্লে উইথ টয়স, মানে বলেছে হি ডাজ নট সিম, তাকে মনে হয় না, সিম মানে মনে হওয়া, হি ডাজ নট সিম টু বি ইন্টারেস্টেড মানে তাকে ইন্টারেস্টেড মনে হয় না, কোনো কিছুতেই সে কোনো ইন্টারেস্ট পায় না, আগ্রহ পায় না, ইন এনিথিং মানে কোনো কিছুতেই তার কোনো আগ্রহ নাই, বাট প্লে উইথ চয়েস মানে শুধুমাত্র সে খেলতে পছন্দ করে। তাহলে এখানে বাট প্লেয়িং হবে, কারণ প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তার মানে এখানে প্লেয়িং শব্দটা নাই, তার মানে এটা হয় নাই। পরের অপশনটা দেখুন, আই ক্যানট বাট টু অ্যাডমায়ার টু বিউটি অফ দ্য মাউন্টেন সামিট, বলেছে আই ক্যানট বাট আমি পারি না, তাহলে ক্যানট বাট এর পরে কিন্তু ভার্ব বসে, মানে আই ক্যানট বাট অ্যাডমায়ার, আমি অ্যাডমায়ার না করে পারি না, তাহলে আই ক্যানট বাটের পরে টু হবে না যেহেতু, তাহলে আমাদের আর দেখারই দরকার নাই, এই অপশনটা তাহলে হচ্ছে না। পরেরটা দেখুন, দেয়ার ইজ নো অল্টারনেটিভ বাট
to walk all the way home. তাহলে এখানে কি হলো, there is no alternative, কোনো অল্টারনেটিভ নাই, but walk, but to walk, এখানেও একই জিনিস দেখুন, বাট ওকিং হতো এখানে। আমরা যদি এটাকে প্রেপোজিশন হিসেবে ব্যবহার করি, মানে এক্সেপ্ট, আমাদের কোনো পথ নাই, এক্সেপ্ট ওকিং মানে হাঁটা ছাড়া আর কোনো পথ নাই, তাহলে এখানে টু প্লাস ভার্ব হবে না, এখানে ভার্ব প্লাস আইএনজি হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ বাট ওকিং অল দ্য ওয়ে হোম, মানে বাড়ি যাওয়ার পথে হাঁটা ছাড়া আর কোনো রাস্তা নাই। তার মানে আমরা উত্তর নিচ্ছি এক নাম্বারটা, মানে এই নাম্বারটা, আই এম শিওর নো ওয়ান বাট he would do such a thing. 11 নাম্বারটা দেখুন, find the correct sentence. সেন্টেন্সটা কি, how long have you been here for, মানে তুমি কতক্ষণ যাবত এখানে আছো। তার মানে এটা প্রেজেন্ট পারফেক্টে করেছে, ইটস ওকে। যদি এখানে ভার্ব থাকতো, ধরুন ওয়েটিং দিতাম, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারতাম। যেগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা যায় না, অর্থাৎ যে ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করার মতো নাই, সেগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করতে পারি। আর যদি ভার্বটা থাকতো, ধরুন ওয়েটিং, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করতাম। তার মানে এই বাক্যটা শুদ্ধ আছে। পরেরটা দেখুন, আই হ্যাভ নোন হিম, আমি তাকে চিনি, ফর দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, অর্থাৎ এই বছরের শুরু থেকে আমি তাকে চিনি। তাহলে এখানে সিন্স হওয়ার কথা ছিল, কিন্তু দিয়েছে ফর, তার মানে এটা হবে না। আই হ্যাভ নোন হিম সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার দিলে এটা উত্তরটা হতো। তার মানে এখানে সিন্স অথবা ফরের ব্যবহার। আপনারা দেখতে পাচ্ছেন টেন্সের উপরে কত গুরুত্ব দেওয়া হয়েছে, অনেকগুলো কোয়েশ্চেন আসছে টেন্স থেকে। পরের উত্তরটা দেখুন, দে হ্যাভ নোন ইচ আদার সিন্স 6 months, এখানে আবার ফর হবে, কারণ এটা আগেরটা ছিল পয়েন্ট অফ টাইম, আর এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। একদম নির্দিষ্ট পয়েন্ট যদি বোঝানো হয় তাহলে সেটা হয় সিন্স, আর যদি ব্যক্তি বোঝানো হয় সময়ের তাহলে সেটা হয় ফর। এখানে উল্টা করে দেওয়া হয়েছে, এটাই ভুল। তারপরেরটাতে যাই, দিস ইজ দ্য ওয়ার্স্ট সুনামি সিন্স 10 years। এই বাক্যটা দেখে শুদ্ধ মনে হতে পারে, বাট এটার ভুল হচ্ছে, এটা প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করতে হবে। যেহেতু আছে সিন্স 10 years, এখানে আছে প্রেজেন্ট সিম্পলে, সুতরাং এটা হবে না। এটা এরকম হবে, দিস হ্যাজ বিন দ্য ওয়ার্স্ট সুনামি সিন্স 10 years। তার মানে এই বাক্যটা হবে না, প্রথম বাক্যটাই তাহলে সঠিক। How long have you been here? Question number 12. Which of the following sentences has an adverb in it? অর্থাৎ নিচের বাক্যগুলোর মধ্যে কোনটাতে adverb রয়েছে, চলুন আমরা দেখি। I was delighted to see them happy. এখানে দেখুন I এটা হচ্ছে pronoun, was verb, delighted এটা হচ্ছে adjective। এখন এটা ভার্ব কেন নয়, দেখুন আই ওয়াজ ডিলাইটেড মানে আমাকে কেউ ডিলাইটেড করেছে, এটা কিন্তু এরকম মিনিং দেয় না, মানে আমি নিজেই আনন্দিত ছিলাম, কাজটা কিন্তু আমিই করছি। সুতরাং এখানে এটা কিন্তু প্যাসিভ না, এটা অ্যাডজেক্টিভ। আরেকটাভাবে আমরা বলতে পারি, আমরা এটাকে ভ্যারি দিয়ে বসাতে পারি, ভ্যারি বসাতে পারি। যেমন ধরুন আই ওয়াজ ভ্যারি ডিলাইটেড, তার মানে আই ওয়াজ ভ্যারি ডিলাইটেড। অন্যভাবে আমরা বলতে পারি আই ওয়াজ ভ্যারি হ্যাপি, এটাও বলতে পারি। তার মানে এটাকে অ্যাডজেক্টিভ দিয়েও রিপ্লেস করা যায়, ভ্যারি বসানো যায়। আবার এটা আমাকে কেউ এই কাজটা করে দিচ্ছে না, সেজন্য এটা প্যাসিভ নয়, এটা অ্যাডজেক্টিভ। তারপর টু সি, এ দুটো একসাথে ভার্ব, ইনফিনিটিভ। আর যদি আমরা আলাদা করি একদম পার্ট টু পার্ট, তাহলে এই টুটার নাম হবে ইনফিনিটিভ মেকার অথবা ইনফিনিটিভ মার্কার, অথবা কেউ বলে থাকেন পার্টিকেল, এটা কিন্তু প্রেপোজিশন না এখানে। সি তাহলে ভার্ব, দেম প্রোনাউন, আর হ্যাপি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে এখানে অ্যাডভার্ব নাই। পরের বাক্যটা দেখুন, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং অন আ ট্যুর। এখানে হি এটা হচ্ছে প্রোনাউন, টোল্ড ভার্ব, মি প্রোনাউন, দ্যাট এটা এখানে কনজাংশন। দ্যাট কিন্তু নানানভাবে বসে, এটা অ্যাডজেক্টিভ রূপে বসে, মানে ডিটারমিনার হিসেবে বসে, তারপরে হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে বসে, হ্যাঁ, তারপরে হলো রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে। বাট এখানে দুইটা ক্লজকে যুক্ত করেছে, সুতরাং এটা এখানে কনজাংশন। দ্যাট হি এটা হচ্ছে প্রোনাউন, ওয়াজ গোয়িং একসাথে ধরলে আপনার ভার্বাল ফ্রেজ বা ভার্ব ফ্রেজ, আর আলাদা করলেও দুটোই ভার্ব। অন এটা প্রেপোজিশন, আর টু অন আর টুয়ার, এটা হচ্ছে আপনার ডিটারমিনার, আর টুয়ার এটা হলো নাউন। পরেরটাতে দেখি, আই লাভ স্লো পেসড মিউজিক, আই সাবজেক্ট,
মানে এটা হলো প্রোনাউন, লাভ এটা হচ্ছে ভার্ব, স্লো অ্যাডজেক্টিভ, প্লেসড এটাও অ্যাডজেক্টিভ, মিউজিক এটা হলো নাউন। এখন বলতে পারেন পাশাপাশি দুইটা কি অ্যাডজেক্টিভ বসতে পারে? হ্যাঁ, পাশাপাশি দুইটা না, পাশাপাশি 6টা অ্যাডজেক্টিভ বসতে পারে। তার মানে অ্যাডজেক্টিভ দুটো পাশাপাশি বসলে কোনো সমস্যা নাই। পরটা দেখুন, অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার। তার মানে অ্যান্ড এটা আগে কিছু একটা ছিল বাক্য, সেটার সাথে আমরা যদি ধরি তাহলে এটা কনজাংশন, এভাবে করে বসতে পারে। তারপরে হলো দেই প্রোনাউন, লিভড এটা হলো ভার্ব, হ্যাপিলি এটা হলো অ্যাডভার্ব, মানে এখানে অ্যাডভার্ব পাওয়া গেল। আর এভার আফটার এটাও একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, এভার আফটার। তাহলে এখানে অ্যাডভার্ব পাওয়া গেল, আর কোনো বাক্যে অ্যাডভার্ব পাওয়া যায় নাই, সুতরাং উত্তর হবে ডি। 13 নম্বর প্রশ্নটা দেখুন, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্রোগ্রেস ইজ। প্রোগ্রেস ইজ মানে প্রোগ্রেসের সিনোনিম কি? পারফরমেন্স। পারফরমেন্স, প্রোগ্রেস মানে হলো উন্নতি করা বা সামনের দিকে যাওয়া বা ভালো কিছু করা, আর পারফরমেন্স মানে হলো নৈপুণ্য প্রদর্শন করা। আর রিগ্রেশন, প্রোগ্রেস হলো সামনের দিকে যাওয়া, রিগ্রেস মানে হলো পেছনের দিকে যাওয়া, অর্থাৎ আরও খারাপ হলো, বর্তমানে যে অবস্থা ছিল তার থেকে অবস্থা আরও খারাপ হলো, রিগ্রেশন। আর অ্যাডভান্সমেন্ট তার মানে এটা হলো সামনের দিকে যাওয়া, সুতরাং এটার সিনোনিম হবে। আর ইনহ্যান্সমেন্ট এটা হলো বৃদ্ধি করা, সুতরাং প্রোগ্রেস এটার ভালো এখানে অপশন হচ্ছে অ্যাডভান্সমেন্ট। পরটাতে যাই আমরা, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ কোনটার বানান সঠিক আছে। নৌজিয়া এটার বানান সঠিক আছে, এটা মানে হলো বমি বমি ভাব। এটা কিন্তু আপনার ওই যে ভ্যালেন্টিনা টেরেস্কোভা এই চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। স্পেস স্যুট এটাও ওইখানেই ছিল, স্পেস স্যুট ভ্যালেন্টিনা টেরেস্কোভা, চাওলা, কল্পনা চাওলার ওখানে এই স্পেস স্যুট এই শব্দটা আছে। তো এখানে বানানটা ভুল কোথায়? এখানে স্যুট এর ই হবে না, সুতরাং বাকিটুকু ছিল ঠিক, ইটা হবে না, এটা বানানটা ভুল। ম্যান্ডেটরি শব্দটার এটাও কিন্তু আমাদের টেক্সট থেকেই নেওয়া হয়েছে। হ্যাঁ, ম্যান্ডেটরি এখানে এই হবে, এখানে দিয়েছে ই, তার মানে MANDATORY, মানে এখানে এই হবে, বাট দিয়েছে ই, তার মানে বানানটা সঠিক নাই। আর ডিসিমিনেট এটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ইস্টার্ন ইউনিভার্সিটি ছিল আগের টেক্সটে, বই আবার একটু চেঞ্জ হয়ে গেছে, তো সেখানে ডিসিমিনেট শব্দটা আছে কিনা আমার খেয়াল নাই, বাট ওই ইস্টার্ন ইউনিভার্সিটিতে এটা ছিল। তো ডিসিমিনেট শব্দটা এখানে হলো ডাবল এস বা এস হবে, ডাবল এস হবে, কিন্তু এখানে একটা এস দেওয়া হয়েছে, সুতরাং উত্তর হবে হলো নৌজিয়া। তার মানে দেখতে পাচ্ছেন ফার্স্ট পেপার পড়ার সময় মনোযোগ সহকারে পড়তে হবে, এখানে বানান বা অন্য কিছু এখান থেকে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করা হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, অর্থাৎ এটা কোন ধরনের সেন্টেন্স সেটা নির্ণয় করতে হবে। সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রডিজিয়াস হিলটপস অফ নিউ হ্যাম্পশায়ার, এটাও আমাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে আ ড্রিম, মার্টিন লুথার কিং জুনিয়রের যে ভাষণটা সেটা থেকে নেওয়া হয়েছে। বলেছে সো লেট ফ্রিডম রিং, অর্থাৎ ফ্রিডমকে আসতে দাও, ফ্রিডমকে বাঁচতে দাও, ফ্রম দ্য প্রডিজিয়াস মানে মহৎ হতে পারে, প্রডিজিয়াস মানে বড় হতে পারে, জাইগান্টিক হতে পারে এরকম। তাহলে হিল টপস মানে পাহাড়ের চূড়া থেকে, অব নিউ হ্যাম্পশায়ার। অবশ্য এই মার্টিন লুথার কিংয়ের যে ভাষণটা অনেক রিচ একটা ভাষণ, এবং এটার পরতে পরতে রূপক ব্যবহার করা হয়েছে। ভাষণ সাধারণত এত সুন্দর হয় না, ভাষণ সাধারণত স্পষ্টবাদী বা সরাসরি কথাগুলো হয়, যা বলতে চায় সরাসরি আপনার বলে দেয় ভাষণে, এত মানে রূপক দিয়ে ভাষণ ব্যবহার করা হয় না। বাট মার্টিন লুথার কিং জুনিয়র একজন হাইলি এডুকেটেড পারসন ছিলেন, যার এডুকেশনটাই তার ভাষণে প্রভাবটা পড়েছে, তো যার জন্য এই ভাষণটাতে অনেকগুলো রূপক আছে। তো এখানে বলেছে স্বাধীনতা মানে তিনি বলতে চাচ্ছেন যে প্রত্যেকটা জায়গা থেকে তোমরা আওয়াজ তোলো, তাহলে স্বাধীনতাটা আসবে, এরকম আরও অনেকগুলো জায়গার নাম তিনি ভাষণে বলেছেন। তো এখানে কি বলেছে, সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রডিজিয়াস হিলটপস অফ নিউ হ্যাম্পশায়ার, অর্থাৎ নিউ হ্যাম্পশায়ারের হিল থেকে তোমরা আওয়াজ তোলো, এটা হলো মূল কথা। এটা কোন ধরনের সেন্টেন্স? এটা কি ডিক্লারেটিভ সেন্টেন্স, আমরা যেগুলোকে সাধারণত বলি অ্যাসার্টিভ সেন্টেন্স? আসলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না, কারণ এটা লেট দিয়ে শুরু হয়েছে। সো তো হলো আগের বাক্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ
ধরেন লেট মি গো, লেট হিম ডু দ্য ওয়ার্ক ইত্যাদি, এগুলো সবই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে ইম্পারেটিভ, এটা রাইট হবে। আর এটা কি কম্পাউন্ড সেন্টেন্স? না, এখানে কিন্তু কোনো কনজাংশন নাই, এইখানে কোনো ফ্যান বয়েজ নাই। তার মানে ফ্যান বয়েজ হচ্ছে F for, A for and for nor, B for but, O for or, Y for yet, S for so। তাহলে এই সো কিন্তু ওই আগের সেন্টেন্সের ধারাবাহিকতার সো, এটা কিন্তু মাঝখানে দুইটা ক্লজকে যুক্ত করে নেয়। তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স না, এটা কমপ্লেক্স সেন্টেন্সও না, কারণ এটা একটা প্লেন সেন্টেন্স, এখানে দুইটা ক্লজ নাই। কমপ্লেক্স হোক বা কম্পাউন্ড হোক, সেখানে দুইটা ক্লজ থাকতে হবে, এখানে কিন্তু দুইটা ক্লজ নাই। আর এটি স্পষ্টতই লেট দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয়েছে, সুতরাং এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি ব্যাখ্যাসহ উত্তরগুলো বুঝতে পেরেছেন। পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলের জন্য শুভেচ্ছা, ভালো থাকুন।